হ্যাভ এ গুড ডে স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের CA77 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সের নতুন একটি লেকচার দেখব। ইতিমধ্যে আমরা প্রথম 7টি লেকচার কমপ্লিট করেছি। আজকে আমরা লেকচার 8 বা পার্ট 8 দেখব। তাহলে আমরা যদি কোর্স আউটলাইনে চলে যাই, আমাদের পার্ট 8 হচ্ছে ফেট অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট। তার আগে ফেট জিনিসটা কি আমাদের জানা খুব দরকার। ফেট বলতে সাধারণত পরিবহন বোঝায়, অর্থাৎ পণ্য পরিবহন বোঝায়। তাহলে আমরা জানি যে যে সকল যে ভেহিকেল পণ্য পরিবহন করে বা পণ্য পরিবহন যে যে ভেহিকেল গুলো জড়িত, তার মধ্যে অন্যতম ট্রাক বা ট্রেলার বা পিকআপ আমরা বলতে পারি। এছাড়াও শহরে এরিয়াতে ছোট ছোট দোকানে আমরা দেখি থাকি যে মালামাল দেওয়ার জন্য আপনার যে ভ্যান ইউজ করা হয় বা ছোট টেম্পো গুলা ইউজ করা হয়। ওকে, এছাড়া যে আমরা শিপ ওয়ে বলতে পারি, অর্থাৎ শিপ দিয়ে আমাদের পণ্যটা অন্য দেশ থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়। এছাড়া আমরা রেলওয়ে বলতে পারি, আমরা এয়ারওয়ে বলতে পারি। অর্থাৎ যে যে ভেহিকেল ইউজ করে পণ্য পরিবহন করা হয় সেটাকে বলা ফ্রেট। তাহলে আজকে আমরা দেখবো ফ্রেট এন্ড ট্রাফিক ম্যানেজমেন্ট, অর্থাৎ পণ্য পরিবহন এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানবো। তাহলে কি কি টপিক আছে এর মধ্যে? নাম্বার 1 ফ্রেট মুভমেন্ট ইন আরবান এরিয়া, অর্থাৎ আমাদের আরবান বা শহর এরিয়া ফ্রেট মুভমেন্ট গুলো কি ধরনের হয় বা কি রকম হয়। নাম্বার 1। নাম্বার 2 ট্রাফিক গুডস ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম, কিভাবে কিভাবে এটা ভালো ট্রাফিক মানে কিভাবে যে পণ্যটা ভালোভাবে ডিস্ট্রিবিউশন করা যায় আরবান এরিয়া, সেটা আমরা দেখবো। আর নাম্বার 3 ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল, কিভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল করা যায় সেটা আমরা দেখবো। আর নাম্বার 4 ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস অর ITS ফর ফ্রেট। ওকে, কিভাবে ITS ফ্রেটের জন্য যে ইউজ করা যায়, অর্থাৎ আমাদের পণ্য পরিবহনে যে কিভাবে সেটা আরো ভালো করার জন্য ITS টাকে ব্যবহার করা যায়, আমরা সেটি সম্পর্কে জানবো। তাহলে টোটালি 4টি যে টপিকের সমন্বয়ে আমাদের ফ্রেট এন্ড ট্রাফিক ম্যানেজমেন্ট লেকচারটি সাজানো। তাহলে আমরা যদি আমাদের মূল আলোচনা চলে আসি। ওকে, তাহলে প্রথম আমরা দেখবো যে কিভাবে আরবান এরিয়া ফেটটা মুভমেন্ট করা হয়। সাধারণত যে শহরে বা আরবান এরিয়াতে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য বা শহরের ভিতর দিয়ে পণ্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য ট্রাক ইউজ করা হয়, অনেক সময় ট্রেলার ইউজ করা হয় বা ভ্যান ইউজ করা হয় বা নন মোটরাইজড ভেহিকল গুলো ইউজ করা হয়। সাধারণত ভ্যান বা নন মোটরাইজড ভেহিকল গুলো ইউজ করা হয় যে ধরেন শহরে যে দোকানগুলো আছে, ধরেন পান কোম্পানি, তার কোনো যে প্রোডাক্ট শহরে দোকানগুলোতে দিবে, সেক্ষেত্রে কি করবে তারা ভ্যান বা নন মোটরাইজ ভেহিকেল ইউজ করবে। বা যা এসিআই যে ওষুধ কোম্পানি আছে, সে কি করবে শহরের ভিতরে কোনো ফার্মেসিতে তার ওষুধ দিবে, সেক্ষেত্রে সে কি করবে নন মোটরাইজ ভেহিকেল ইউজ করবে। অর্থাৎ মোটরাইজ ভেহিকেল অনেক সময় ইউজ করতে পারে, সেক্ষেত্রে যে আমরা বলতে পারি যে আপনার যে টেম্পু গুলো ইউজ করে, বা অনেক সময় ছোট পিকআপ গুলো ইউজ করে। ওকে, অনেক সময় তারা ভ্যান গাড়ি দিয়েও কিন্তু কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করে, অর্থাৎ ওষুধ কোম্পানিগুলো। ওকে, it plays a crucial role in urban economics but presents significant challenge such as congestion, emissions and infrastructure wear. Okay, সাধারণত শহরীয় যে আমার ইকোনমিক সিস্টেম, এটাতে যে আমার এই ধরনের যে কি বলা যায় যে ফ্রেট মুভমেন্টটা বা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনীতির দিক থেকে। বাট এটা কিছুটা চ্যালেঞ্জ আছে, যেমন যে যানজট যানজট বৃদ্ধি যখন পাবে তখন যেটা মানটা কমে যাবে, বা এটা ইমিশন যে প্রদান করতে পারে শহর এরিয়াতে, বা এটা দ্বারা কনজেস্টেড হতে পারে অতিরিক্ত পরিমাণে। ওকে, এরপরে রাস্তার ক্ষয় বা ভাঙ্গা হতে পারে। তাহলে সবকিছু মিলিয়ে ফেট মুভমেন্ট কি, এগুলোই কি আমার যে ফেট মুভমেন্টের অংশ আরবান এরিয়াতে। অর্থাৎ এই সব কিছু নিয়ে কি আমার যে আরবান এরিয়াতে ফেট মুভমেন্ট গুলো হয়ে থাকে। অর্থাৎ এটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান ফেললেও এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যেমন সে যে যানজট তৈরিতে যে সহায়ক, বা যে পরিবেশের যে ক্ষতি করতে পারে, অর্থাৎ দূষণটা বাড়াতে পারে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচারে সে কি করতে পারে, ক্ষতি করতে পারে। ওকে, এরপর আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান ফেট মুভমেন্ট, অর্থাৎ আরবান ফেট মুভমেন্টে কি কি যে আমার বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হাইয়েস্ট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে বারবার থামা, অর্থাৎ ছোট ছোট যে দোকানগুলো আছে, অর্থাৎ শহরে যে ছোট ছোট দোকানগুলো আছে, সাধারণত ওই দোকানগুলোতে দোকানগুলোতে বারবার যে মালামাল পৌঁছে দিতে হয়। ওকে, তো পৌঁছে দিতে হয়। নাম্বার 1। নাম্বার 2 টাইম সেন্সিটিভ, সাধারণত যে সকল পণ্য পৌঁছে যাবে যে টাইমের আগে না গেলে, সে সকল পণ্য যদি টাইমের আগে না যায়, তাহলে যেটা হবে সেটা পণ্যটা পচে যাবে, তখন কিন্তু উভয়ের লস। ওকে, নাম্বার 3 ডাইভার্স ভেহিকল টাইপস। ওকে, তার মানে বিভিন্ন যেটা বুঝে সেটা বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করা পণ্য পরিবহনে।
ধরেন কোনো একটা জিনিস হচ্ছে কোনো একটা বড় দোকানদার সেটা হচ্ছে যে আপনার বাইরের দেশ থেকে পণ্য নিয়ে আসে, সেক্ষেত্রে বাইরের দেশ কি করবে, সি পথে আপনার পণ্যটা হচ্ছে পাঠাবে, সেটা চট্টগ্রাম বন্দর রিসিভ করবে, সেখান থেকে হচ্ছে কি করবে আপনার ট্রাক বা ট্রেলার দিয়ে সেখান থেকে একটা গন্তব্যস্থলে নিয়ে যাবে, ওইখান থেকে সে কি করবে আবার চাইলে সে তার অন্যান্য কি শোরুমে বা অন্যান্য ব্রাঞ্চে সে দিতে পারবে, সেক্ষেত্রে কি সে কি করবে যে ছোট ভ্যান গাড়ি ইউজ করতে পারে বা পিক আপ ইউজ করতে পারে। ওকে, অর্থাৎ ডাইভার্স ভেহিকেল টাইপ পণ্য পরিবহনে বিভিন্ন ধরনের কি করা যে বিভিন্ন ধরনের ভেহিকলস হচ্ছে ইউজ করা। ওকে, লিমিটেড অ্যাক্সেস উইন্ডো অর্থাৎ সীমিত সময়ের জন্য চলাচলের অনুমতি দেওয়া। ওকে, এরপর হচ্ছে রুট কমপ্লেক্সিভিটি অর্থাৎ হচ্ছে যে যেটা বুঝে সেটা হচ্ছে শহরের রাস্তাগুলো যেহেতু হচ্ছে যে অনেকটা হচ্ছে যে পেঁচানো থাকে, অনেক সময় আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি যে ঢাকা শহরে হচ্ছে রাস্তাগুলো অনেকটা পেঁচানো, সাধারণত বোঝা যায় না। আমাদের চট্টগ্রাম শহর তার তুলনায় অনেক ছোট এবং অনেক ইজি, আমাদের হচ্ছে রাস্তাটা খুবই হচ্ছে ছোট এবং হচ্ছে যে খুবই হচ্ছে সোজা পথ বা সরল পথ। বাট আমাদের হচ্ছে ঢাকার তুলনায় মানে আমাদের তুলনায় ঢাকাটা হচ্ছে খুবই জটিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পণ্য পরিবহনে সাধারণত হচ্ছে যে কিছুটা সমস্যা ব্যক্তিতে হয়। ওকে, এরপর আসি আমি স্টক হোল্ডার বা হচ্ছে সম্পৃক্ততা যেটা বোঝায়। নাম্বার হচ্ছে স্টেক হোল্ডার্স অর্থাৎ কারা কারা হচ্ছে স্টেক হোল্ডারের সাথে জড়িত, তারা হচ্ছে শিপার্স এন্ড রিসিভার অর্থাৎ প্রেরক এবং গ্রাহক, এছাড়া ফেড কেরিয়ার, মিউনিসিপাল গভর্নমেন্ট অর্থাৎ পৌরসভা হচ্ছে যে পৌরসভা হচ্ছে যাই থাকে, এছাড়া রেসিডেন্ট আর কমিউনিটি অর্থাৎ শহরের বাসিন্দারা, এছাড়া আরবান প্ল্যানার নগর পরিকল্পনা অর্থাৎ এই সবাই কিন্তু হচ্ছে স্টেক হোল্ডারের সাথে হচ্ছে সম্পৃক্ত। ওকে, তো যখন এই সবগুলো জিনিস তারা হচ্ছে যে যখন স্টেক হোল্ডার জিনিসটা হয় তখন হচ্ছে কি হয় যে এটা সবাই হচ্ছে যেহেতু জড়িত থাকে, তো সেইভাবে হচ্ছে সাধারণত কি করে ফেডটা হচ্ছে ভাবে মুভমেন্ট করা হয় বা ফেড মুভমেন্টটা হচ্ছে যে আমার যাতে ইজিলি করা হয়, তো হচ্ছে যে তারাই হচ্ছে যে কি করে সেটা নিয়ে হচ্ছে প্ল্যান করে আর কি। ওকে, এরপর আসে কি কি চ্যালেঞ্জ আছে যে আপনার ফেড মুভমেন্টের। নাম্বার হচ্ছে ট্রাফিক কনজেশন অর্থাৎ যে সকল হচ্ছে যে ভেহিকেল গুলো হচ্ছে ফেড মুভমেন্ট করে তারা সাধারণত হচ্ছে যে নিজেরাই হচ্ছে ট্রাফিক জ্যাম লাগা দেয়, এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পণ্য পরিবহনের সময় বেশি লাগতেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লিমিটেড লোডিং এন্ড আনলোডিং স্পেস অর্থাৎ কোত্থেকে পণ্যটা উঠাবে বা কোত্থেকে নামাবে সেই হচ্ছে জায়গার অভাব থাকে। আর নাম্বার থ্রি হচ্ছে নয়েজ এন্ড ইমিশন, তারা সাধারণত হচ্ছে যে ডিজেল যে ট্রাকগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণ হচ্ছে নয়েজ হয় বা অনেক সময় হচ্ছে যে ওইখান থেকে হচ্ছে ধোঁয়া বের হয়। এছাড়া হচ্ছে রেগুলেটরি কনস্ট্যান্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা যায় না, তো যার ফলে হচ্ছে যে যে সকল পণ্য পচনশীল তারা হচ্ছে পচে যায়, তো এর ফলে হচ্ছে যে উভয় পক্ষে লস হয়। এছাড়া হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কিছু লিমিটেশন আছে, যেমন হচ্ছে আমাদের রোডগুলো খুবই সরু বা আমাদের ব্রিজের অবস্থা এতটা কি ভালো না, অর্থাৎ অনেক আগে ব্রিজটা তৈরি করা হয়েছে, ফলে হচ্ছে তার লাইফ টাইমটা শেষের দিকে, সো তার স্ট্যান্ডটা কিন্তু কমে যাচ্ছে। এছাড়া হচ্ছে যে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন হচ্ছে আমরা যদি আমাদের ন্যাশনাল হাইওয়েগুলোর কথা বলি যে অতিরিক্ত ওজন নেওয়া যায় না, কারণ অতিরিক্ত ওজন নিলে হাইওয়ে হচ্ছে কি হবে যে একটা সময় হচ্ছে যে ডিপ্রেশন তৈরি হবে, ডিপ্রেশন থেকে হচ্ছে হোল তৈরি হবে। ওকে, এরপর আসছে হচ্ছে ফেড জেনারেশন এন্ড অ্যাট্রাকশন অর্থাৎ যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে পণ্য উৎপাদন এবং সেটা হচ্ছে যে আকর্ষণীয় করে তোলা, অর্থাৎ আমার পণ্য যখন উৎপাদন হবে সেটা হচ্ছে যে নেওয়ার জন্য কি করা যে গ্রাহককে হচ্ছে আকর্ষণ করে তোলা। ওকে, ওকে, তাহলে ফেড জেনারেশন যেটা বুঝে সেটা হচ্ছে কোন জোনে হচ্ছে আমার পণ্যটা তৈরি করা উৎপাদন হচ্ছে। ওকে, তাহলে যে জোনে বা যে এরিয়াতে পণ্যটা উৎপাদন করা হচ্ছে সেখানে হচ্ছে যে আমার অ্যাভেলেবেল হচ্ছে যে মানে ভেহিকেল যেতে পারবে কিনা বা সেখানে হচ্ছে পরিবেশটা কেমন বা সেখানে সুযোগ সুবিধা কেমন সেটা আমাকে দেখতে হবে। এবার ফেড অ্যাট্রাকশন যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে যে এলাকা আমার পণ্যটা পাঠাতে হবে ওই এলাকায় পণ্যটা যাবে কিনা সেটা আমার কি করতে হবে, আমার হচ্ছে যে কনসিডারেশন আনতে হবে আর কি আমাদের। ওকে, এরপরে আসি আরবান গুডস ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ যে নগরে হচ্ছে যে আরবানে হচ্ছে কিভাবে হচ্ছে যে পণ্যগুলো বন্টন করা হয়। প্রথম হচ্ছে আমরা যদি ওভারভিউ দেখি যে ইউজিডি রেফার্স টু দ্য স্ট্র্যাটেজিক এন্ড ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ম্যানেজ দ্য ফ্লো অফ গুডস ফ্রম সাপ্লায়ার্স টু কনজিউমার উইথিন সিটি এনভায়রনমেন্ট, অর্থাৎ যেটা ইউজিডি বা হচ্ছে আরবান গুড ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যে শহরের মধ্যে যখন আমরা কি করি পণ্য সরবরাহ করি, তাহলে সে পণ্য সরবরাহের জন্য হচ্ছে আমাদের কিছু কৌশল এবং কিছু কি পরিকল্পনা সাধারণত হচ্ছে যে নিতে হয়। এর কারণ হচ্ছে কি যে যাতে খুব সহজ হচ্ছে সরবরাহকারী থেকে হচ্ছে যে গ্রাহকের কাছে পণ্যটা পৌঁছাতে পারে। ওকে, কারণ হচ্ছে সরবরাহকারীর মেন উদ্দেশ্য কি থাকে, তার পণ্যটা হচ্ছে গ্রাহকের কাছে পৌঁছানো। ওকে, তাহলে ওই পৌঁছানোর জন্য হচ্ছে যা যা প্ল্যান করা দরকার তা হচ্ছে যাতে সে কি করে প্ল্যান করতে পারে। যেমন আমাদের দেশে যারা লজিস্টিক্স কোম্পানিগুলো আছে তারা সাধারণত কি করে, ধরুন আমার পণ্য আমি আনতে পারতেছি না, সেক্ষেত্রে আমি তাদের দায়িত্ব দিব, তারা কি করব বাইরের সাথে ডিল করে সবকিছু করে যা যা করা দরকার, যেখানে রোড তৈরি করা দরকার রোড তৈরি করবে, যেখানে যা কিছু করা দরকার তারা তৈরি করে আমার পণ্য আমার কাছে নিয়ে আসবে।
আসবে। ওকে, এরপর আসি হচ্ছে মডেল ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ যে কি ধরনের হচ্ছে যে সরবরাহ ধরন আছে, এটা হচ্ছে ডিরেক্ট ডেলিভারি। সাধারণত হচ্ছে সাপ্লাই ডিরেক্টলি দেয়, সেক্ষেত্রে হচ্ছে কোনো হচ্ছে মাঝখানে কোনো থার্ড পার্টি থাকে না। এছাড়া হচ্ছে কনসোলিডেটেড সেন্টার, অর্থাৎ একাধিক পণ্য হচ্ছে যে একত্র করে সাধারণত পরিবহন করা হয়। অর্থাৎ ধরেন আমার পণ্য আছে, আপনার পণ্য আছে, এর পণ্য আছে, সাধারণত শিপে যেটা করা হয় যে সবার পণ্যটা একসাথে করার পরে নিয়ে আসা হয়। এরপর হচ্ছে যে আরবান লজিস্টিক স্পেস, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে লজিস্টিক্স কোম্পানিগুলো কিভাবে কাজ করে। ওকে, এরপর আসি হচ্ছে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিস, কিভাবে হচ্ছে কি কৌশল হচ্ছে মানে কি কৌশল বা কি টিপস অবলম্বন করে যে পণ্য ডিস্ট্রিবিউশনে, সো সে হচ্ছে স্ট্র্যাটেজিটা আমরা দেখি। জাস্ট ইন টাইম, অর্থাৎ যেটা বোঝে হচ্ছে যে যে আপনার অর্থাৎ জাস্ট ইন টাইমের মধ্যে হচ্ছে আমার কি যে পণ্যটা পরিবহন করা, অর্থাৎ স্টক হচ্ছে যে কম রেখে যত তাড়াতাড়ি হচ্ছে ডেলিভারি দেওয়া, যেমন যত বেশি ডেলিভারি দেওয়া যায়। আর নাইট টাইম ডেলিভারি সাধারণত হচ্ছে রাতের বেলা আমাদের ট্রাফিক গুলো হচ্ছে অ্যালোয়াস, যেটা সেটা হচ্ছে এ বাই বি থাকে। আমরা জানি লেভেল সার্ভিস এ আর বি কিন্তু খুব ভালো। তো সেক্ষেত্রে হচ্ছে রাতের বেলা পণ্য পরিবহন করলে সেটা খুব দ্রুত হচ্ছে এক জায়গা থেকে, অর্থাৎ খুব দ্রুত হচ্ছে গ্রাহকের হচ্ছে স্থানে পৌঁছে যেতে পারবে। এবারে গ্রিন লজিস্টিক্স, অর্থাৎ সবুজ হচ্ছে নগরায়ন, মানে সবুজ হচ্ছে যে আপনার পরিবেশ বান্ধব হচ্ছে কি করা, যে পদ্ধতি উদ্বোধন করা, যাতে পরিবেশ আমার ভালো থাকে, এনভায়রনমেন্ট ভালো থাকে। ওকে, এরপরে হচ্ছে যে ক্লাউড শিপিং। ক্লাউড শিপিং সাধারণত বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে আপনার এমন মানে ধরেন যে এরিয়াতে পণ্যটা যাবে ওই এরিয়াটা হচ্ছে একটা সময় যা হচ্ছে যে গাড়ি যেতে পারবে না, সেক্ষেত্রে কি করতে মানুষ ইউজ করতে হবে। ওকে, তো মানুষ ইউজ করে কি করে আমার পণ্যটা পরিবহন করা, অথবা রাইড শেয়ার করা, ধরেন রিক্সা যেতে পারবে বা আমার বাইক যেতে পারবে বা ছোট ছোট গাড়ি যেতে পারবে, তো সেগুলো ইউজ করে কি করে আমার পণ্যটা পরিবহন করা। ওকে, এরপরে আসি টেকনোলজিস এন্ড ইউজিডি, অর্থাৎ যে আরবান গুডস ডিস্ট্রিবিউশনে কি কি হচ্ছে টেকনোলজি আছে। নাম্বার আমরা জিপিএস বা ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে পারি, যে আমার পণ্যটা কোথায় আছে না আছে আমরা দেখতে পারি। এছাড়া হচ্ছে ফ্লিট ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে যে আমরা বাড়িতে কিনে আনতে পারি। এছাড়া আমরা ডেলিভারি শিডিউলিং এন্ড অপটিমাইজেশন টুল ইউজ করেও আমাদের ডেলিভারি কখন কিভাবে দিতে হবে বা কখন কোন রুটে গেলে আমরা সেটা হচ্ছে যে ইউজফুল হবে। এক্ষেত্রে হচ্ছে যে আমরা পার্ট ম্যাথ ইউজ করতে পারি, যে আমরা প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট হচ্ছে পার্টের ম্যাথ যে করতাম, যে কিভাবে হচ্ছে যে একটা প্রজেক্ট হচ্ছে খুব দ্রুত শেষ হবে কোন ওয়েতে গেলে, পার্ট এন্ড হচ্ছে যে যেটা পার্টের যে ম্যাথটা ছিল আর কি। তো ওইভাবে পদ্ধতি আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে। এছাড়া হচ্ছে কিভাবে, এছাড়া হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস করেও কিন্তু হচ্ছে যে আমরা বুঝতে পারি যে হচ্ছে যে যে চাহিদা কি কেমন আছে বা না আছে আগের তুলনায়। তো সেটা আমরা কনসিডারেশন, সেটা আমরা বের করতে পারি। ওকে, এরপর আসি আর কি কি হচ্ছে প্ল্যানিং কনসিডারেশন রাখতে হবে একটা ভালো হচ্ছে যে গুড ডিস্ট্রিবিউশন অর্থাৎ পণ্য পরিবহনে। নাম্বার হচ্ছে আমার যথার্থ পরিমাণ ল্যান্ড আছে কিনা, অর্থাৎ আমি যেখানে লোড করবো বা আনলোড করবো সেখানে হচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণ ল্যান্ড আছে কিনা সেটা দেখতে হবে। অথবা যেখান থেকে পণ্যটা আমি উঠাবো বা যেখানে নিয়ে যাবে সেখানে আমার গাড়িটা যেতে পারবে কিনা সেটা আমার দেখতে হবে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যে সুযোগ সুবিধা আছে কিনা সেটা আমার দেখতে হবে। এছাড়া হচ্ছে যে আমার রেগুলেশন ডিজাইন, অর্থাৎ হচ্ছে আমার হচ্ছে যে যেটা বুঝে রেগুলেশন ডিজাইন বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে কখন কোথায় ডেলিভারি দিতে হবে বা সেখানে কি অবস্থা না অবস্থা সেটা হচ্ছে আমার কি কনসিডারেশনে আনতে হবে। ওকে, এরপর আসে ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ। তাহলে আমরা যে ডেফিনেশন দেখি যে সাধারণত হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে একটা শহরে হচ্ছে কিভাবে যান চলাচল করবে তার জন্য হচ্ছে প্ল্যান করা, বা হচ্ছে যে প্রযুক্তি ইউজ করে হচ্ছে কি করা, যে কিভাবে যানজটটা কমানো যেতে পারে বা কিভাবে মানুষের ট্রাভেল টাইমটা সেভ করা যেতে পারে, বা কিভাবে হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টটা কম মানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে কমাতে পারি। তো এই সবকিছু কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোলের অন্তর্ভুক্ত। এবং এটা মেন উদ্দেশ্য যেগুলো সেটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে মানে যথার্থ হচ্ছে রাস্তার ল্যান্ড ইউজটা ব্যবহার করা, অর্থাৎ যত পার্কিং না করে বা হচ্ছে যে আমাদের হকার দূর করে আমাদের হচ্ছে কি রাস্তা যতটুকু আছে ততটুকু হচ্ছে কি 100% ইউজ করা। আর নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ট্রাভেল টাইমটা এবং ডিলেটা কমানো এবং হচ্ছে সেফটিটা বাড়ানো এবং আমার এনভায়রনমেন্টটা যাতে সেফ থাকে। তো এটার দিকে এটা হচ্ছে কি দিকে হচ্ছে কনসার্ন রাখতে হবে। ওকে, এরপর আসে কি কি হচ্ছে কি কম্পোনেন্ট আছে আচ্ছা ট্রাফিক হচ্ছে কন্ট্রোলে। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা সিগন্যাল বা সাইন বা রোড মার্কিং করতে পারি। সাধারণত আমাদের দেশে সিগন্যাল গুলো হচ্ছে যে ম্যানুয়ালি, অর্থাৎ আমাদের ট্রাফিক হচ্ছে ম্যানুয়ালি সিগন্যাল দেয়। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি হচ্ছে লাইট ইউজ করতে পারি মোড়ে মোড়ে এবং 360 ক্যামেরা ইউজ করতে পারি বা হাই হচ্ছে রেজলিউশন ক্যামেরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রাফিক হচ্ছে ব্যবস্থাপনা বক্স থেকে হচ্ছে খুব ইজিলি হচ্ছে বোঝা যাবে যে কোন রুটে হচ্ছে ট্রাফিকের হচ্ছে সিগন্যালটা কেমন।
তো নাম্বার তো সেভাবে হচ্ছে যে আমাদের হচ্ছে কি যে সিগন্যাল দেওয়া যাবে আর কি, ফলে হচ্ছে সিগন্যাল হচ্ছে যে সময়টা আমাদের বাঁচবে। এরপর হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে ডিজাইন আমরা করতে পারি, কিভাবে একটা ভালো ইন্টারসেকশন ডিজাইন করলে গাড়িগুলো হচ্ছে জ্যাম না বেঁধে সবাই হচ্ছে তার গন্তব্যে যেতে পারবে। তার হচ্ছে আমরা ল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারি, যে যে ল্যান আছে সেই ল্যান হচ্ছে যে থাকবে, ল্যান চেঞ্জ করলে হচ্ছে যাতে হচ্ছে যে তার মানে যারা হচ্ছে এটা নিয়ে কাজ করে সেই সংস্থার কাছে হচ্ছে যে মেসেজ চলে যায়, এবং তারা যাতে হচ্ছে যে সেখান থেকে কিছু জরিমানা প্রদান করতে পারে বা কিছু নীতিমালা প্রদান করতে পারে। তার মধ্যে জরিমানাটা খুব ইম্পর্টেন্ট, যার সাথে সাথে হচ্ছে যে ওই লোকের ব্যক্তির কাছে জরিমানাটা চলে যায়, সে লাইন ক্রস করছে তার জন্য তাকে এই পরিমাণ ফাইন দিতে হবে। ওকে, এরপর হচ্ছে পার্কিংটা নিয়ন্ত্রণ করা, যত্রতত্র পার্কিং না দিয়ে একটা নির্দিষ্ট স্থানে পার্কিং করা, বা আমাদের বড় যে রেস্টুরেন্ট বা শপিং মল গুলো আছে তারা হচ্ছে পার্কিং প্লেস সৃষ্টি করা। ওকে, এগুলো হচ্ছে কি কম্পোনেন্ট। এবার আসি ডিমান্ড ম্যানেজমেন্ট মেজার, যে কি কি হচ্ছে যে আমাদের চাহিদা হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার হচ্ছে আমাদের যানজটের হচ্ছে যে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া হচ্ছে যে আমাদের রাইড শেয়ারিং হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে, বা গাড়ি শেয়ার যেগুলো আছে ওটাতে হচ্ছে যে আমার ইনসেন্টিভ বাড়াতে হবে, অর্থাৎ শেয়ার ব্যবসার মধ্যে যারা গাড়ি শেয়ার করে সেখানে ইনসেন্টিভ বাড়াতে হবে। তার ফলে কি হবে, যখন হচ্ছে যে আমি গাড়িটা কিনবো, তো আমার হচ্ছে যেখানে আগে 10 টাকা ছিল এখন যখন 20 টাকা হবে, আমি কিন্তু গাড়িটা কম কিনবো, আমার নিজে ব্যক্তিগত গাড়ি, তখন আমি কি করবো, যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো। ওকে, আবার একইভাবে যে লোক হচ্ছে যে আগে 10টা গাড়ি আনছে, যখন যদি আমি কি করি ইনসেন্টিভ বাড়া দিই বা করটা বাড়া দিই, সে কিন্তু 5টা গাড়ি আনবে। ওকে, 10টা গাড়ি আনবে না। এতে করে কি হবে, যে মানুষ যে তার ব্যক্তিগত গাড়ির দিকে না ছুটে যে পাবলিক ট্রান্সপোর্ট দিকে ঝুলবে। এখন আমরা যদি হচ্ছে ভালো ট্রান্সপোর্ট সিস্টেম প্রোভাইড করতে পারি, তাহলে আমাদের হচ্ছে জ্যামটা অনেক পরিমাণ কমে যাবে, আমাদের কার্বনটা অনেক মানে কার্বন ইমিশনটা অনেক পরিমাণ কমে যাবে, এবং আমাদের এনভায়রনমেন্টটা সাস্টেন হবে, এবং আমাদের যতটা পার্কিং ব্যবস্থা কি আর দরকার হবে না। অর্থাৎ যেহেতু গাড়ি কমে গেছে সব জায়গায় কি, যে আমার হচ্ছে পার্কিং করার জন্য যে জায়গা দরকার, জায়গা হচ্ছে কি দরকার মানে লাগবে না। কারণ এই মানে পার্কিং প্লেস হচ্ছে আমার 10টা গাড়ি আটে, তো হচ্ছে বাকি যে 10টা গাড়ি সেটা কি করতে বাড়ে রাখতে হয়। তাহলে আমার যদি হচ্ছে ওই 10টা গাড়ি না থাকে, তাহলে কি হবে, পার্কিং প্লেসে গাড়িগুলো থাকবে, ফলে কি হবে, আমার হচ্ছে 100% হচ্ছে কি হবে, যে রোডটা ইউজ করা যাবে। ওকে, এরপরে আসি যে ট্রাফিক কন্ট্রোল টেকনোলজি, কি কি হচ্ছে কন্ট্রোল টেকনোলজি আমরা ইউজ করতে পারি। আমরা হচ্ছে রিয়েল টাইম হচ্ছে ডিস্ট্রিবিউশন বা রিয়েল টাইম সিগন্যাল ইউজ করতে পারি, যেটা বললাম যে ক্যামেরা ইউজ করে। এছাড়া হচ্ছে যে আমরা আরবান ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করতে পারি, আমরা হচ্ছে বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের অ্যাডাপটিভ ট্রাফিক সিস্টেম প্রযুক্তি নিয়ে আসতে পারি। ওকে, এরপরে আসি আমরা যে কিভাবে হচ্ছে মনিটরিং করা যায়, কিভাবে তার সেবাটা বাড়া যায়। ওই যেটা বললাম যে সিসিটিভি ক্যামেরা ইউজ করা যায়, বা এই আনআপডেট হচ্ছে যে সেবা বাড়ানো যায়, স্পিড ক্যামেরা বা হাই স্পিড ক্যামেরা বাড়ানো যায়, বা ট্রাফিক ভায়োলেশন যারা করবে বা রুলস ভায়োলেশন যারা করবে তারা যাতে হচ্ছে সাথে সাথে হচ্ছে যে কি ফাইনের ব্যবস্থা করা যায়। ওকে, এগুলো যখন আমরা করব তখন হচ্ছে কি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা হচ্ছে কি হবে, অনেক বেশি ডেভেলপ হবে। ওকে, এরপর আসি ইন্টেলিজেন্স সিস্টেম ইন ফেট মুভমেন্ট, অর্থাৎ ফেট মুভমেন্টে কেন হচ্ছে যে আমার হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম বা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে দরকার। আমরা যদি হচ্ছে ইন্ট্রোডাকশন দেখি আইটিএস, আমরা জানি আইটিএস কি, আইটিএস হচ্ছে সফটওয়্যার হচ্ছে বা টেকনোলজি নির্ভর হচ্ছে সিস্টেম। তো আমরা যদি হচ্ছে আমাদের পণ্য পরিবহন হচ্ছে সফটওয়্যার ইউজ করতে পারি, টেকনোলজি হচ্ছে ছোঁয়া দিয়ে আসতে পারি, তাহলে আমাদের পণ্য পরিবহনটা হচ্ছে যে আগের থেকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। পণ্য পরিবহন যখন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে, তো সেটা হচ্ছে আমাদের ইকোনমির জন্য হচ্ছে কি হবে, লাভবান হবে, অর্থাৎ আমাদের অর্থনীতি কি হবে, ডেভেলপ হবে। অর্থনীতি ডেভেলপ হলে দেশে কি হবে, উন্নতি হবে, এবং আমাদের নিজেদেরও কি হবে, যে মাথা পিছু আয়টা বাড়বে। ওকে, এরপর আছে কি 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 কম্পিটিশন আছে এটা আমরা আগেও দেখছি, বা আমরা আইটিএস আগে নিয়ে পড়ছি, আগে যা যা পড়ছি ওখানে তা আছে, বাকিটা চেঞ্জ হয় নাই। আমি যদি বলি যে একটু যদি উপর দিকে যাই, যে কোথায় আমরা আইটিএস নিয়ে পড়ছি। ওকে, এই যে আমরা হচ্ছে যে লেকচার 4-এ আইটিএস নিয়ে পড়ছিলাম ডিটেলস। তো এখানে যা যা আছে বা যা যা আমি লেকচারে বলেছি বা যা যা আমি হচ্ছে বলেছি, এটাই হচ্ছে সেটা। সো আচ্ছা, আপনারা আগে লেকচারটা দেখলে হচ্ছে বুঝে যাবেন যে হচ্ছে যে আইটিএস হচ্ছে কিভাবে বেনিফিট হচ্ছে বা কিভাবে সে পণ্যটা পরিবহন করতে পারে। ওকে, তাহলে ওগুলো একটু দেখে নিন। তাহলে এখানে হচ্ছে আমাদের লেকচার এটা সমাপ্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, তাহলে আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আমি আবারও বলছি, এটা হচ্ছে লেকচার নোট, কেবলমাত্র আপনাদের আইডিয়া জেনারেশন করার জন্য নোটটি তৈরি করা। আপনারা হচ্ছে এখান থেকে কোনো কিছু কপি করে লিখতে পারবেন না, ভিতরে জিনিসগুলো শুধুমাত্র হচ্ছে যে মানে হাইলাইট বা হেডিং গুলো ছাড়া, বা হচ্ছে মেইন হচ্ছে টপিক গুলো ছাড়া, যেমন কি কম্পোনেন্টস অফ আইটিএস, ভেহিকল ট্র্যাকিং মুভমেন্ট বা ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো তো লিখতে পারবেন, কিন্তু রিয়েল টাইম লোকেশন এন্ড পারফরম্যান্স মনিটর এটা আপনারা হচ্ছে লিখতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনার ভাষায় বানিয়ে লিখতে হবে, অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাকে যে সিলেবাস প্রদান করেছে সেখানে হচ্ছে যে রাইটারের বই সাজেস্ট করেছে, বা আমি যে রাইটারের বই সাজেস্ট করেছি, বা আপনারা চ্যাট জিপিটি ইউজ করে নোট বানিয়ে শিখে পরীক্ষা লিখতে পারবেন। ওকে, তাহলে আমাদের হচ্ছে লেকচার এটা এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।